সবাইকে ওয়েলকাম আজকে এই ডিসকাশনের সেশনে। আজকে আমরা জৈন দর্শনের সৃষ্টিতত্ত্ব বা মেটাফিজিক্স আলোচনা করব, কিন্তু প্রথমে একটা কথা বলবো, এই যে আপনারা এখন এই জৈন দর্শনের মেটাফিজিক্যাল স্ট্রাকচারটা যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তো এই স্ট্রাকচারটা আমরা আজকের আলোচনার দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করব, ঠিক আছে, এবং আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ দেখার পরে আপনার পুরো একটা ধারণা বা পুরো একটা কনসেপ্ট তৈরি হবে যে আসলে মেটাফিজিক্যাল স্ট্রাকচারটা বা সৃষ্টিতত্ত্ব কীভাবে কাজ করে, ঠিক আছে, জৈন দর্শন মতানুযায়ী, সেটা আমরা আলোচনা করব। তো আজকে যে যে জায়গাগুলো আমরা কভার করতে চলেছি, প্রথমে আমরা আলোচনা করব যে জেনারেল প্রিন্সিপালস অফ মেটাফিজিক্স ইন জৈনিজম, অর্থাৎ সৃষ্টিতত্ত্ব কেন্দ্রিক যে সমস্ত সাধারণ বিন্দুগুলো বা সাধারণ নীতিগুলো রয়েছে জৈন দর্শনের, সেইগুলো আমরা আলোচনা করব। তারপরে আমরা মেটাফিজিক্যাল স্ট্রাকচারটার মাধ্যমে, ঠিক আছে, ওই যে আমরা ছকটা দেখলাম বা ডায়াগ্রামটার মাধ্যমে সম্পূর্ণ জৈন দর্শনের পুরো সৃষ্টিতত্ত্বকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, এবং তার কতগুলো শ্রেণীবিভাগ কীভাবে হয়েছে, ঠিক আছে, সেখানে দ্রব্য কিভাবে কাজ করছে, কোনটাকে কি বলে, সেটা আমরা সেই ছকের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা সংক্ষেপে অনেকান্তবাদ, স্যাদবাদ এবং ন্যায়বাদ কাকে বলে সেটা আমরা জেনে নেব। তারপরে ডিটেলসে গিয়ে বিন্দু টু বিন্দু ধরে ধরে আমরা অনেকান্তবাদ, স্যাদবাদ এবং ন্যায়বাদকে আমরা একটু সংক্ষেপে এবং একটু ডিটেলসে আমরা জানবো বা আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমরা এই মোট 6টা বিন্দু বা 6টা জায়গা আমরা কভার করতে চলেছি। এবারে তাহলে আমরা জৈন দর্শনের মেটাফিজিক্স রিলেটেড বা সৃষ্টিতত্ত্ব সম্পর্কিত যে সমস্ত সাধারণ নীতি বা যে জেনারেল প্রিন্সিপালসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু দেখে নেব। যেমন এখানে বলা হচ্ছে, দেখুন, যে অ্যাকর্ডিং টু জৈনিজম ফিলোসফি অর জৈন ফিলোসফি দ্য মেন ফ্যাক্টর অফ দ্য ইউনিভার্স ইজ দ্রব্য অর সাবস্টেন্স, ঠিক আছে, অর্থাৎ এই বিশ্বজগতের বা বিশ্বব্রহ্মাণ্ডের মূল সৃষ্টিকারী উপাদান বা মেন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে দ্রব্য, যাকে ইংরেজিতে সাবস্টেন্স বলা হচ্ছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে which is broadly divided into two categories of jiva and ajiva, ঠিক আছে, অর্থাৎ এখানে দুটো বিষয় জানা গেল। একটা হচ্ছে যে এই বিশ্বজগতের সৃষ্টি মূল একটা ফ্যাক্টর থেকে হয়েছে যার নাম হচ্ছে দ্রব্য, যাকে সাবস্টেন্স বলা হচ্ছে, এবং এই সাবস্টেন্স বা এই দ্রব্যের দুটো শ্রেণী রয়েছে। একটা হচ্ছে জীব, যাকে বলা হচ্ছে লিভিং বিং, অর্থাৎ জীবিত যে সমস্ত প্রাণীকুল রয়েছে তাদেরকে, আর একটা হচ্ছে অজীব, অর্থাৎ নন লিভিং বা অজীবিত যে সমস্ত বস্তুবাদী বা দ্রব্যাদি রয়েছে সেইগুলিকে বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু জৈনিজম সাবস্টেন্স হ্যাজ ইনফিনিট কোয়ালিটি, অর্থাৎ এই যে দ্রব্যের কথা বলা হলো বা সাবস্টেন্সের কথা বলা হলো, এর অপরিসীম কোয়ালিটি বা গুণ রয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ আইদার জিবা অর অজিবা অর এ রেজাল্ট অফ দিস টু, অর্থাৎ এই বিশ্বজগতের সমস্ত কিছুই হয় সেটা জীব থেকে এসেছে, অথবা সেটা অজীব থেকে এসেছে, অথবা এমনও হতে পারে সেটা জীব এবং অজীবের দুইয়ের ফলাফল হিসেবে সেটা এসেছে, ওকে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে দাস উই হ্যাভ 6 বেসিক সাবস্টেন্স অর দ্রব্যস, দ্য ইউনিভার্স ইজ মেড অফ দিস 6 সাবস্টেন্স, অর্থাৎ এই দুই প্রকার দ্রব্যের শ্রেণী বিভাজন থেকে বা ক্লাসিফিকেশন থেকে আমরা মোট 6 প্রকারের কি পাই, দ্রব্য পাই, ঠিক আছে। এবং এই 6টি দ্রব্য থেকেই কি বলা হয়েছে, এই বিশ্বজগৎ বা এই ইউনিভার্সের সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে বলা হয়, মানে এখানে বলা হচ্ছে আর কি, ওকে। তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল যে এই জীব এবং অজীবের দ্রব্যের মাধ্যমেই কি হচ্ছে, মূল বা মোট 6টি দ্রব্যের সৃষ্টি হয়েছে, এবং এই 6টি দ্রব্যের মাধ্যমে কি হয়েছে, এই সম্পূর্ণ ইউনিভার্স বা পুরো বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে জৈনিজম ইজ এ ডুয়ালিজম, প্লুরালিজম অ্যান্ড রিয়েলিস্টিক ফিলোসফি, অর্থাৎ জৈন দর্শন কি দ্বৈতবাদী, বহুত্ববাদী এবং বাস্তববাদী দর্শন। দ্বৈতবাদী কেন বলা হচ্ছে, যেহেতু জীব এবং অজীবকে সম্পূর্ণ সৃষ্টি জগতের মূল দুটি সত্তা হিসেবে ধরা হচ্ছে সেই জন্য, ঠিক আছে। প্লুরালিস্টিক কেন বলা হচ্ছে, কারণ সেই জীব এবং অজীব থেকে 6টা উপাদান সৃষ্টি হচ্ছে এবং 6টা উপাদানের মাধ্যমে সম্পূর্ণ ইউনিভার্সের সৃষ্টি হয়েছে, এটা ধরা হচ্ছে সেজন্য হতে পারে। আবার এর একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হচ্ছে অনেকান্তবাদ, ঠিক আছে, যেখানে একটা কোনো পার্টিকুলার পয়েন্ট অফ ভিউকে বা দৃষ্টিভঙ্গি কিন্তু জৈন দর্শন স্বীকার করে না। জৈন দর্শন বলছে যে সবার ওপিনিয়নের গুরুত্ব রয়েছে, সবার ওপিনিয়ন বা সবার দৃষ্টিভঙ্গি তাদের দিক থেকে বা তাদের জাস্টিফিকেশনের দিক থেকে সেটা সত্য হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই অর্থে কিন্তু জৈন দর্শন কোনো একটা মতাদর্শ বা কোনো দুটো মতাদর্শকে কিন্তু স্বীকার করছে না, সমস্ত মতাদর্শকেই স্বীকার করছে। অর্থাৎ এখানে জৈন দর্শনে বহুত্ববাদী যে ভাবধারা সেটা প্রকাশিত হচ্ছে, তাই জন্য জৈন দর্শন ডুয়ালিজম হওয়ার পাশাপাশি প্লুরালিজমও বটে। এবং রিয়েলিস্টিক কেন, কারণ জৈন দর্শন কি ঈশ্বরে বিশ্বাস করে না বা এই বাস্তব জগতে কেবলমাত্র বিশ্বাস করে, ঠিক আছে, সেই জন্য সেটা আবার রিয়েলিস্টিক ফিলোসফি। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে অল দিস সাবস্টেন্সেস আর ইনডেস্ট্রাক্টেবল,
imperishable, immortal, eternal and continuously undergo transformation। অর্থাৎ এই যে দ্রব্যগুলোর কথা বলা হলো জৈন দর্শনে, এই দ্রব্যগুলো কি? দ্রব্যগুলো হচ্ছে যে অবিনাশশীল, অর্থাৎ এদেরকে বিনাশ করা যায় না, এরা চিরস্থায়ী, এরা চিরন্তন, চিরসত্য, কিন্তু এরা প্রতিনিয়ত কি রূপান্তরিত করে চলেছে নিজেকে। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু জৈনিজম সাবস্টেন্সেস আর ইটার্নাল অ্যান্ড রিয়েল। অর্থাৎ কি এই যে দ্রব্য বা এই যে সাবস্টেন্স, ঠিক আছে, যার দ্বারা পুরো ইউনিভার্সের ক্রিয়েশন হয়েছে বা সৃষ্টি হয়েছে, এরা কি? এরা চিরস্থায়ী, ইটার্নাল এবং রিয়েল অর্থাৎ বাস্তব। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ইট দিস নেচার ইজ মেড অন ডেস্ট্রয়েড উইথ দ্য বিহেভিয়ার অফ ইটস বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক অ্যান্ড ইট হ্যাজ নো গড। অর্থাৎ বা বলতে পারেন যে এর সৃষ্টি হওয়া এবং এর ধ্বংস হওয়াটা কি করছে? অনেকটা পারমাণবিক বা অপারমাণবিক ব্যবহারের উপর নির্ভর করছে বা সে অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, যার কারণে কি এই সৃষ্টি বা এই ধ্বংস হওয়ার পেছনে কিন্তু কোনো ঈশ্বরের হাত নেই বা কোনো সৃষ্টিকর্তার কিন্তু কোনো হস্তক্ষেপ এখানে নেই। ওকে, তারপরে দেখুন এখানে বলা হয়েছে ইট হ্যাজ দ্যাট এভরি বিং টেক্স দ্য বায়োটিক অ্যাবায়োটিক ফর্মস অ্যাজ পার দেয়ার ডিডস and get different births. It means he himself is the giver of the fruits of deed, not the God. মানে এটা কি? প্রত্যেক ব্যক্তি এখানে কি করে? নিজের কর্মের ফলাফল অনুযায়ী সে কিন্তু জন্মগ্রহণ করে। ঠিক আছে, এবার কি হচ্ছে? এবং সে অর্থাৎ নিজের ভবিষ্যৎ জীবনে বা নিজের জীবনে সে যেটা পায় ফলাফল হিসেবে, সেটা কিন্তু তার আসলে নিজের কর্মের ফলাফলটাই সে পায়। অর্থাৎ সে কি হচ্ছে? সে নিজেরই কর্মফলের দানকারী রূপে সে এখানে রয়েছে। অর্থাৎ সেই ব্যক্তি বা সেই আত্মার কথা এখানে বলা হচ্ছে। ঈশ্বর কিন্তু সে কাজ করেন না, অর্থাৎ ঈশ্বর তাকে কিন্তু তার কর্মের তার কর্মের ফলাফলটা কিন্তু ঈশ্বর তাকে দেন না। ঠিক আছে, সেই ব্যক্তি নিজেরই কর্মের ফলাফলটা নিজে ভোগ করছে নিজের ব্যবহারের জন্য। তারপরে এখানে বলা হচ্ছে জৈনিজম হ্যাজ ইমাজিনেড এ মিনিট ওয়ার্ল্ড বিয়ন্ড দিস ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড হুইচ ইজ টার্ম অ্যাজ কৈবল্য ধাম। অর্থাৎ জৈন দর্শন এই যে জড়বাদী বা এই যে বাস্তববাদী পৃথিবী রয়েছে বা এই যে ম্যাটেরিয়ালিস্টিক যে ওয়ার্ল্ড আছে আমাদের চোখের সামনে বা আমরা যে জগতে আমরা বসবাস করছি, ঠিক আছে, এর বাইরে এক জগতের কিন্তু কল্পনা করা হচ্ছে জৈন দর্শনে, এবং যে জগৎকে বলা হচ্ছে কৈবল্য ধাম। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু জৈনিজম দ্য সোলস হুইচ বিকামস পিওস অ্যান্ড ফ্রি ফ্রম ওয়ার্ল্ডলি স্যাকেলস লাইভ ইন দিস ওয়ার্ল্ড হিয়ার দে অ্যাটেন ইনফিনিট নলেজ কমফোর্টস অ্যান্ড পিস। অর্থাৎ জৈন দর্শন অনুযায়ী যে সমস্ত আত্মা কি করে সম্পূর্ণ মানে জাগতিক আকাঙ্ক্ষা বা ইচ্ছার ওপরে উঠে গিয়ে যখন তারা মোক্ষ প্রাপ্তি করে বা এই যে জগতের যে চাহিদা রয়েছে তার উপরে উঠে গিয়ে যখন তারা মুক্ত হতে পারে, ঠিক আছে, সেই সমস্ত আত্মাগুলো কিন্তু এই পৃথিবীতেই থেকে যায় এবং তারা কি ভোগ করে বা কিসের প্রাপ্তি হয় তাদেরকে? অফুরন্ত জ্ঞান, অফুরন্ত শান্তির তারা উত্তরাধিকারী হয় বা তারা সেইগুলোকে কি করে? তারা অর্জন করতে পারে। এবারে তাহলে আমরা জৈন দর্শনের যে মেটাফিজিক্যাল যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা আলোচনা করব। জৈন দর্শনে আমরা আগেই জানলাম যে দ্রব্যকে কি করা হয়েছে? দুটো ভাগে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা জীব এবং একটা অজীব। কিন্তু এই দ্রব্যকে আসলে মূল দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে অস্তিকায়, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং একটাকে বলা হচ্ছে অনস্তিকায়। ঠিক আছে, এবার অস্তিকায় কোনটাকে বলা হচ্ছে? যেটা কিছুটা স্থান জুড়ে থাকে বা কিছুটা পরিসর জুড়ে থাকে। ঠিক আছে, আর অনস্তিকায় বলা হচ্ছে যার কোনো স্থান থাকে না বা কোনো পরিসর জুড়ে থাকে না, কিন্তু কাল ভেদে বা সময়ের ওপর বিস্তার করে থাকে, তাকে বলা হচ্ছে অনস্তিকায়। এবং সমস্ত দ্রব্য আসলে অস্তিকায় শ্রেণীভুক্ত। ঠিক আছে, এবং এই যে আমরা জীব এবং অজীবের যে ধারণাটা পেলাম বা জৈন দর্শনে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আসলে অস্তিকায় শ্রেণীভুক্ত। ঠিক আছে, এবার জীবকে ফের আবার কি হয়েছে? দুই ভাগে ভাগ করা হচ্ছে বা দুটো শ্রেণী বিভাজনের তুলে ধরা হয়েছে জৈন দর্শনে। একটাকে বলা হচ্ছে বদ্ধজীব, ঠিক আছে, একটাকে বলা হচ্ছে মুক্তজীব। ওকে, এবার ফের অজীবকে ফের আবার চারটে শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পুদ্গল, একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে ধর্ম এবং একটা হচ্ছে অধর্ম। ঠিক আছে, এদের আবার শ্রেণী বিভাজন আছে, সেগুলোতে আমরা ডিটেলসে যাব। কিন্তু জীবের এবং অজীবের, অর্থাৎ জীবের এই দুটি শ্রেণী বিভাজন, 1, 2, এবং অজীবের, ঠিক আছে, এই 4টি শ্রেণী বিভাজন
মিলে হচ্ছে মোট 6টি। অর্থাৎ এই 6 প্রকার দ্রব্যের শ্রেণীবিভাজনের একত্রিত রূপ বা সম্মিলিত রূপের ফলেই কিন্তু সম্পূর্ণ জগতের বা সম্পূর্ণ ইউনিভার্সের ক্রিয়েশন হয়েছে বা সৃষ্টি হয়েছে, এটা জৈন দর্শনে বলা হচ্ছে। এবার এদের ফের আবার শ্রেণীবিভাজন আছে, যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আগে স্ট্রাকচারটাকে সাধারণ অর্থে বুঝিয়ে নিন। ঠিক আছে, তো এটা হলো কি হলো, যে সমস্ত উপাদানগুলো নিয়ে অর্থাৎ যে দ্রব্যগুলো নিয়ে সম্পূর্ণ জগৎ সৃষ্টি হয়েছে। ওকে, এবার হচ্ছে কি, এখানে জৈন দর্শনে 3টে আরও আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন কনসেপ্ট রয়েছে। যেমন একটাকে বলা হচ্ছে অনেকান্তবাদ, ন্যায়বাদ এবং স্যাদবাদ। এবার এই 3টেকে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আগে স্ট্রাকচারটা আগে এখানে বুঝে নিন। তো এই যে দ্রব্যের মাধ্যমে সৃষ্টি হলো এই সম্পূর্ণ জগতের, তাই তো? এবার কি হয়েছে, জৈন দর্শনে বলা হচ্ছে যে এই যে সম্পূর্ণ জগতের সৃষ্টি হয়েছে, এটা এক একজনের কাছে এক এক রকমের। মানে একজন ব্যক্তি এমন হতে পারে যে তার যে দৃষ্টিভঙ্গি আছে সেটা কিন্তু অন্যের কাছে একই ধরনের বা একই প্রকারের নাও হতে পারে। ওকে, তো হচ্ছেটা কি, তো জৈন দর্শন বলছে যে সবাই ঠিক কথা বলছে এবং সবার এই যে গ্রহণযোগ্যতাটাকে বা সবার এই যে সৃষ্টিকেন্দ্রিক বা দ্রব্যকেন্দ্রিক যে তাদের যে ধারণা আছে সেটাকে যখন একসেপ্ট করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অনেকান্তবাদ। ঠিক আছে, আগে এখানে কনসেপচুয়ালি বুঝুন, এরপরে আমরা এগুলো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, কিন্তু আগে কনসেপ্টটা ক্লিয়ার করুন আগে। ঠিক আছে, তো কি হলো, এই দ্রব্যগুলো দিয়ে বা এই সাবস্টেন্সগুলো দিয়ে সম্পূর্ণ জগতের সৃষ্টি হয়েছে, ভালো কথা। তো এই দ্রব্যগুলো দিয়ে সৃষ্টি হয়েছে, 10জন ব্যক্তি কিন্তু সেটা নাও স্বীকার করতে পারে, কিন্তু জৈন দর্শন সেই 10জন ব্যক্তির 10 রকম মতামতটাকেই স্বীকার করে নিল, বলল যে এই 10জন ঠিক বলছেন, কারণ তারা নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে বা নিজস্ব পয়েন্ট অফ ভিউতে তারা কিন্তু সত্যি কথা বলছেন, এমনটা হতে পারে। ঠিক আছে, তো জৈন দর্শন এই যে প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউকে বা প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি যে একসেপ্ট করে নিল, এটাকেই বলা হচ্ছে অনেকান্তবাদ। ওকে, অর্থাৎ অনেকের মতে অনেক অনেক বাদগুলোকে বা মতবাদগুলোকে একসেপ্ট করে নেওয়া বা গ্রহণ করে নেওয়ার নামই হচ্ছে অনেকান্তবাদ। বোঝা গেল কথা? এবার এই অনেকান্তবাদকে বা অর্থাৎ কি প্রত্যেকটা ওপিনিয়নকে একসেপ্ট করে নেওয়া বা ডিফারেন্ট টাইপ অফ ওপিনিয়নকে বা মতবাদকে বা মতামতকে একসেপ্ট করে নেওয়াটাই হচ্ছে অনেকান্তবাদ। এবার এই ডিফারেন্ট টাইপস অফ ওপিনিয়নগুলোকে যখন একসেপ্ট করা হলো, ঠিক আছে, এর মধ্যে ফের আবার এমন হতে পারে যে আংশিক সত্যগুলোকে বা ইনকমপ্লিট পোর্শনগুলোকে এমন হতে পারে একসেপ্ট করা হলো। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণটাকে একসেপ্ট করা হলো না, কমপ্লিট একসেপ্ট করা হলো না। ওকে, তো এই যে ইনকমপ্লিট একসেপ্ট করা হলো, তো এই ইনকমপ্লিট একসেপ্ট করা বা গ্রহণ করার নামই হচ্ছে ন্যায়বাদ। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই যে অনেকান্তবাদ বা অনেকের যে মতামতগুলো রয়েছে এবং এই অনেকের মতামতগুলোকে বা অনেকান্তবাদকে যখন শব্দ আকারে বা বলা যায় লজিক্যাল ফর্মে বা যুক্তিসঙ্গতভাবে যখন সেটাকে প্রকাশ করা হচ্ছে, সেটাকে এক্সপ্রেস করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে স্যাদবাদ। এবং এই এক্সপ্রেস করা হচ্ছে কিসের মাধ্যমে? সপ্তভঙ্গি ন্যায়ের মাধ্যমে। বোঝা যাচ্ছে কথা? অর্থাৎ দ্রব্যের মাধ্যমে সম্পূর্ণ জগতের সৃষ্টি হলো, সেখান থেকে জীব এবং অজীবের সৃষ্টি হলো এবং সেখান থেকে আবার বদ্ধজীব, মুক্তজীব, পুতগল, আকাশ, ধর্ম, অধর্ম সমস্ত কিছু এলো এবং সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের বা এই ইউনিভার্সের ক্রিয়েশন ঘটে গেল। ঠিক আছে, কিন্তু এই যে ক্রিয়েশন ঘটে গেল বা এই যে দ্রব্য আছে, ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকের কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে বা তাদের এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে। তো এই যে এক একজনের এক এক রকমের মতামতকে একসেপ্ট করে নেওয়ার নাম হচ্ছে অনেকান্তবাদ। এবং এই অনেকান্তবাদকে বা এই যে অনেকের মতবাদগুলোকে যখন কি করা হচ্ছে, যখন লজিক্যাল ফর্মে বা যে ল্যাঙ্গুয়েজে বা যে মেথডে বা যে পদ্ধতিতে এক্সপ্রেস করা হচ্ছে, সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে স্যাদবাদ। এবং এটা কিভাবে করা হচ্ছে, কিসের মাধ্যমে করা হচ্ছে? সপ্তভঙ্গি ন্যায়ের মাধ্যমে করা হচ্ছে। ঠিক আছে, এবার এমন হতে পারে যে এখানে হয়তো সম্পূর্ণ জিনিসগুলোকে হয়তো একসেপ্ট করা হলো না, কিছুটা হয়তো পার্শিয়াল বা আংশিকভাবে সেটাকে হয়তো গ্রহণ করা হলো বা আংশিক সত্যটাকে গ্রহণ করার চেষ্টা করা হলো, তখন সেটাকে বলা হবে ন্যায়বাদ। বোঝা যাচ্ছে কথা? তো এই জন্য জৈন দর্শনে ন্যায়বাদ, অনেকান্তবাদ এবং স্যাদবাদকে সৃষ্টিতত্ত্বে বা মেটাফিজিক্সে বুঝে নেওয়াটা দরকার। ঠিক আছে, আশা করি আপনাদের মধ্যে এর একটা সাধারণ ধারণা হয়তো তৈরি হয়েছে। এবারে আমরা পরবর্তী ধাপে গিয়ে এবার আমরা এই প্রত্যেকটা জিনিসগুলোকে ডিটেলসে একটু দেখে নেব। যেমন এখানে যদি দ্রব্যের কথা আমরা বললাম যে অস্তিকায় দ্রব্য, অর্থাৎ কি, যে যা কিছুটা
স্থান জুড়ে বা পরিসর জুড়ে থাকে তখন তাকে বলা হচ্ছে অস্থিকায়। এবার এই অস্থিকায়কে দুটো শ্রেণীতে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে জীব এবং একটা হচ্ছে অজীব। এবার জীব কোনগুলো? যার কনসিয়াসনেস আছে, অর্থাৎ যার চেতনা আছে, যার মধ্যে আত্মা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ জীবিত সত্তাগুলোকে বলা হচ্ছে জীব। এবং অজীব কোনগুলোকে বলা হচ্ছে? যাদের মধ্যে কোনো চেতনা নেই, কোনো আত্মা নেই, অথবা যাদের মধ্যে কোনো কিছুকে প্রত্যক্ষণ করার ক্ষমতা কাজ করে না, সেগুলোকে বলা হচ্ছে অজীব। বোঝা গেল কথা? এবার ফের আবার কি হচ্ছে, জীবকে ফের আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বদ্ধজীব এবং একটা হচ্ছে মুক্তজীব। এবার বদ্ধজীব কোনগুলো? অর্থাৎ সেই সমস্ত জীবগুলোকে বদ্ধজীব বলা হচ্ছে যারা জন্ম মৃত্যু চক্রের মধ্যে আটকে থাকে, বা যাদের জন্ম আছে এবং মৃত্যু রয়েছে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে বদ্ধজীব। ঠিক আছে, এবার ফের আবার মুক্তজীব কোনগুলোকে বলা হচ্ছে? জন্ম মৃত্যুর চক্রের বাইরে যাদের জীবন, তাদেরকে বলা হচ্ছে মুক্তজীব, অর্থাৎ জন্ম এবং মৃত্যু থেকে যারা মুক্ত। বদ্ধ মানে কি? জন্ম এবং মৃত্যুর মধ্যে যারা আবদ্ধ। ঠিক আছে, তারপরে এখানে বদ্ধজীবকে ফের আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটাকে বলা হচ্ছে ত্রস এবং একটাকে বলা হচ্ছে স্থাবর। এবার ত্রস কোনগুলোকে বলা হচ্ছে? ত্রস বলা হচ্ছে বিচরণশীল জীবগুলোকে, অর্থাৎ যারা চলাচল বা চলন বা গমন করতে পারে, তাদেরকে বলা হচ্ছে ত্রস। এবার স্থাবর কোনগুলোকে বলা হচ্ছে? যে সমস্ত জীবগুলো বিচরণশীল নয়, অর্থাৎ তারা বিচরণহীন। ঠিক আছে, এবার কি হচ্ছে, অর্থাৎ এরা চলন বা গমন কোনো কিছুই করতে পারে না, কিন্তু তাদের টাচ সেন্সেস বা তাদের স্পর্শ ইন্দ্রিয়ের মাধ্যমে তারা কিন্তু সমস্ত বিষয়গুলোকে অনুভূত করতে পারে বা অনুভূতি গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো এবার ফের আবার কি হচ্ছে, ত্রসকে ফের আবার চারটে শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটাকে বলা হচ্ছে পঞ্চেন্দ্রিয়, একটাকে বলা হচ্ছে চতুরিন্দ্রিয়, একটাকে বলা হচ্ছে ত্রিইন্দ্রিয়, একটাকে বলা হচ্ছে দ্বিইন্দ্রিয়। অর্থাৎ এই ত্রসের মধ্যে কি হচ্ছে, পঞ্চেন্দ্রিয়, চতুরিন্দ্রিয়, ত্রিইন্দ্রিয় এবং দ্বিইন্দ্রিয় জীবের সৃষ্টি হচ্ছে। পঞ্চেন্দ্রিয় মানে কি? পাঁচটি ইন্দ্রিয় আছে। চতুরিন্দ্রিয় মানে কি? যে সমস্ত জীবের চারটি ইন্দ্রিয় আছে। ত্রিইন্দ্রিয় মানে কি? যে সমস্ত জীবের তিনটি ইন্দ্রিয় আছে। দ্বিইন্দ্রিয় মানে কি? যে সমস্ত জীবের দুটি ইন্দ্রিয় আছে। ওকে, এবার ফের আবার স্থাবরকে ফের আবার কি করা হয়েছে, পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং উদ্ভিদ। অর্থাৎ কি? পৃথিবী কায়িক, ঠিক আছে, অপ্পকায়িক, তেজকায়িক, বায়ু কায়িক, উদ্ভিদ কায়িক। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত বিচরণহীন, বা এরকম বলা যায় যে যে সমস্ত জীবের বা যে সমস্ত জীব চলাচল বা চলন বা গমন কোনো কিছুই করতে পারে না, তাদেরকে স্থাবর জীব বলা হচ্ছে এখানে। এবারে আমরা অজীবের সম্পর্কে দেখে নেব বা জেনে নেব। অজীবকে এখানে মোট চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যার মধ্যে কি পুদ্গল একটা, আকাশ, ধর্ম এবং অধর্ম। পুদ্গল মানে কি? পুদ্গল মানে এখানে ওই সমস্ত অ্যাটমিক পার্টগুলোকে বোঝানো হচ্ছে, বা পারমাণবিক যে সত্তাগুলো আছে সেইগুলোকে বোঝানো হচ্ছে। এদের আবার কি বলা হচ্ছে, যে এদের কোনো উৎপত্তি নেই, আবার এদের কোনো বিনাশও নেই। ঠিক আছে, এই পুদ্গলকে ফের আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটাকে বলা হচ্ছে অণু এবং একটাকে বলা হচ্ছে সংঘাত। অর্থাৎ কি? অণুর মাধ্যমে কি হচ্ছে, সম্পূর্ণ জগতের যে সিচুয়েটেড বা যে স্থিরশীল বা স্থিতিশীল যে অবস্থা আছে সেটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার সংঘাত কি হচ্ছে, অস্থিতিশীল যে জগৎ রয়েছে তখন সেটাকে সংঘাত বলা হচ্ছে। অর্থাৎ এই জগতের স্থিতিশীল অবস্থার জন্য অণু উপাদান বা অণুপরমাণু দায়ী, এবং এই জগতের অস্থিতিশীল অবস্থার জন্য সংঘাত উপাদান বা সংঘাত অণুপরমাণু দায়ী, এটা বলা হচ্ছে। এবার আকাশ বলতে বলা হচ্ছে এখানে লোকাকাশ এবং অলোকা আকাশকে। এবার এখানে লোক আকাশ বলতে বোঝানো হচ্ছে ওই সমস্ত পৃথিবীটাকে বা জগৎটাকে যেখানে কি রয়েছে, আত্মা এবং জড়বস্তু একসঙ্গে বসবাস করে। এবং অলোকা আকাশ বলতে এখানে শূন্য স্থানকে বা শূন্য যে ব্রহ্মাণ্ড আছে তাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা সাধারণ অর্থে ধর্ম বা অধর্মকে যেভাবে বুঝি, এখানে কিন্তু ধর্ম বা অধর্মকে কিন্তু সেভাবে বোঝানো হয়নি। এখানে যেমন ধর্ম বলতে কি বলা হয়েছে, ধর্ম বলতে এখানে গতিকে বোঝানো হয়েছে, এবং এটা কোন গতি? যে গতিটা বস্তুকে সচল রাখতে সাহায্য করে। ঠিক আছে, আর এখানে অধর্ম বলতে সেই হেল্পটাকে বোঝানো হয়েছে যা কি করে, কোনো দ্রব্যকে বা কোনো সাবস্টেন্সকে কি করে, স্থির রাখতে হেল্প করে বা সাহায্য করে। ঠিক আছে, ধর্ম মানে কিন্তু আমাদের এখানে পাপ পুণ্যের ধারণা যে আমরা বুঝি সেটা কিন্তু নয়। এবারে আমরা অনেকান্তবাদ, স্যাদবাদ এবং ন্যায়বাদকে সংক্ষেপে একটু জেনে নেব।
এখানে যেমন অনেকান্তবাদকে কি বলা হচ্ছে, দ্য থিওরি অফ রিলেটিভ প্লুরালিজম অর মেনিফোল্ডনেস, অর্থাৎ আপেক্ষিক বহুত্ববাদের তত্ত্ব বলা হচ্ছে। স্যাদবাদকে এখানে বলা হচ্ছে দ্য থিওরি অফ কন্ডিশন প্রিডিকশন বলা হচ্ছে, অর্থাৎ কিসের শর্তাপেক্ষা অনুমানের তত্ত্ব বলা হচ্ছে। এবং ন্যায়বাদকে এখানে বলা হচ্ছে দ্য থিওরি অফ পার্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট, অর্থাৎ আংশিক মতামতের বা আংশিক দৃষ্টিভঙ্গির তত্ত্ব বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখুন এখানে বলা হচ্ছে দ্য রিয়েলিটি অর অবজেক্ট হ্যাজ মেনি ফেসেস, অর্থাৎ বাস্তবিকতার বা বাস্তবের বা বস্তুর কি রয়েছে, নানান দিক রয়েছে বা এর নানান দৃষ্টিভঙ্গি থাকতে পারে। এবার এখানে বলা হচ্ছে ইট হ্যাজ মেনি কোয়ালিটিস অ্যান্ড প্রপার্টিস, এবং এর বহু ধর্ম বা বহু গুণও থাকতে পারে। ঠিক আছে, ইট ইজ নোন অ্যাজ অনেকান্তবাদ, এবং এটাকেই বলা হচ্ছে অনেকান্তবাদ। ঠিক আছে, অর্থাৎ একটা বিষয়ের নানান দিক আছে এবং নানান দিক থাকতেও পারে। ঠিক আছে, তখন এই যে আপনি তার প্লুরালিস্টিক অ্যাপ্রোচটাকে বা বহুত্ববাদী কনসেপ্টটাকে যখন আপনি গ্রহণ করছেন, তখন সেটাকে বলা হচ্ছে কি অনেকান্তবাদ। ওকে, এবার এখানে বলা হচ্ছে দ্য মেথড অর ল্যাঙ্গুয়েজ অফ এক্সপ্রেসিং দিস অনেকান্তবাদ ইজ কল্ড স্যাদবাদ, অর্থাৎ এই অনেকান্তবাদকে যখন আপনি কোনো যে মানে যে ভাষাতে বা যে মেথডের মাধ্যমে আপনি এক্সপ্রেস করছেন সেটাকেই বলা হচ্ছে স্যাদবাদ। ঠিক আছে, তারপর এখানে বলা হচ্ছে দ্য থিওরি অফ ন্যায়বাদ অর দ্য থিওরি অফ পার্শিয়াল ট্রুথ ইজ অ্যান ইন্টাগ্রাল পার্ট অফ দ্য কনসেপশন অফ অনেকান্তবাদ, এবং আপনি যখন এই কোনো বিষয়কে বা কোনো এক্সপ্রেশনকে যখন আপনি পার্শিয়ালি ট্রুথ হিসেবে রিপ্রেজেন্ট করছেন, মানে আংশিক সত্যরূপে সেটাকে গ্রহণ করছেন বা সেটার ব্যাখ্যা প্রদান করছেন, তখন সেটাকে বলা হচ্ছে কি ন্যায়বাদ। তাহলে বোঝা গেল কথা, অনেকান্তবাদ, স্যাদবাদ এবং ন্যায়বাদের মধ্যে কি সম্পর্ক। অর্থাৎ অ্যাকচুয়ালি অনেকান্তবাদকে এক্সপ্রেস করার দুটো পথ বা রাস্তা হচ্ছে আসলে স্যাদবাদ এবং ন্যায়বাদ। বোঝা যাচ্ছে কথা। এবং যেখানে কি হচ্ছে যে মানে যখন আমি অনেকান্তবাদের কনসেপ্টগুলোকে যখন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক্সপ্রেস করছি বা যে মেথডের মাধ্যমে আমি সেটাকে ব্যাখ্যা প্রদান করছি, তখন সেটাকে স্যাদবাদ বলা হচ্ছে। কিন্তু যখন আমি সেই এক্সপ্রেশনটাকে যখন আমি পার্শিয়াল ট্রুথ হিসেবে যখন আমি অ্যাকসেপ্ট করছি বা সেটাকে এক্সপ্রেস করছি, ঠিক আছে, অর্থাৎ আংশিক সত্য রূপে, তখন সেটাকে বলা হচ্ছে ন্যায়বাদ। ওকে, এবারে আমরা কথা বলবো অনেকান্তবাদ নিয়ে। অনেকান্তবাদ সম্পর্কে জৈন দর্শনে বলা হয়েছে অ্যাকর্ডিং টু জৈনিজম এ পার্টিকুলার অবজেক্ট ক্যান বিন ভিউড ফ্রম মেনি ডাইমেনশন, অর্থাৎ একটা কোনো বস্তুকে বা একটা কোনো দ্রব্যকে নানানভাবে তাকে ব্যাখ্যা করা যেতে পারে, নানানভাবে তাকে দেখা যেতে পারে বা এর নানান দিক রয়েছে। এবার বলা হচ্ছে অ্যান্ড ইচ ডাইমেনশন হ্যাজ ইটস ওন পারসেপশন, এবং প্রত্যেকটা দিকের বা প্রত্যেকটা ডাইমেনশনের তার নিজস্ব কি রয়েছে, পারসেপশন আছে, নিজস্ব ব্যাখ্যা আছে, নিজস্ব তার দিক রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে অনেকান্তবাদ অফ জৈনিজম স্টেটস দ্যাট দ্য এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ রাইট ইন ওয়ান ওয়ে অর আদার, অর্থাৎ এই জগতে প্রত্যেকেই কিন্তু সঠিক, হয় সে তার দিক দিয়ে সঠিক আছে, না হলে সে অন্য দিক দিয়ে সে হয়তো সঠিক আছে। এবার এখানে বলা হচ্ছে নো ওয়ান ইজ অ্যাবসোলুটলি রং, তাই বলে কিন্তু এটা না যে কোনো কিছুই মানে তার সম্পূর্ণ কিছুই বা সে সম্পূর্ণ মিথ্যে বলছে বা তার সম্পূর্ণ কনসেপ্টটা বা এক্সেপ্টটা সম্পূর্ণভাবে ভুল, সেটা কিন্তু নয়। এবার এখানে বলা হচ্ছে অনেকান্তবাদের কথা, যে অনেকান্তবাদ কিভাবে গঠিত হলো, এই যে শব্দটা অনেকান্তবাদকে যদি ভাঙা হয় তো সেখানে কি পাওয়া যাবে, অনেক, অন্ত এবং বাদ। যেখানে অনেক কথার অর্থ হচ্ছে মেনি, ঠিক আছে, অন্ত কথার অর্থ হচ্ছে কোয়ালিটিস বা ক্যারেক্টার বা ধর্ম বা গুণ, এবং বাদ কথার অর্থ হচ্ছে ডকট্রাইন বা মতবাদ, অর্থাৎ যেখানে কি অনেক গুণাবলীর সম্পর্কিত যে মতবাদ বা অনেক গুণ কেন্দ্রিক যে মতবাদ, সেটাকে বলা হচ্ছে অনেকান্তবাদ। এবার এবার এখানে একটা সতর্ক বার্তা আছে অনেকান্তবাদের ক্ষেত্রে, যেটা এখানে বলা হচ্ছে, দেখুন, এ পার্সনস বিলিভিং ইন ভায়োলেন্স ক্যান বি রাইট, অর্থাৎ কোনো একজন ব্যক্তি হয়তো হিংসাতে বিশ্বাস করেন, তো তার ক্ষেত্রে এটা কিন্তু সঠিক হতে পারে তার জন্য। ওকে, কিন্তু এখানে বলা হচ্ছে অনেকান্তবাদ কান্ট প্রোটেক্ট সামওয়ান ডুইং রং ইন দ্য নেম অফ জাজমেন্টস অর নেম অফ জাস্টিফিকেশন, কিন্তু অনেকান্তবাদ সেই অর্থে কিন্তু সেটা কোনো সময় একসেপ্ট করবে না মানে জাস্টিফিকেশনের অর্থে বা যৌক্তিকতার খাতিরে বা গ্রহণযোগ্যতার খাতিরে যে সেটা ভুল হয়েছে তো কি হয়েছে সেটাকে একসেপ্ট করা যায়। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো কিছু ভুল বা কোনো হিংসাত্মক কোনো কিছু বা রং কোনো কিছু ভুল, সম্পূর্ণ ভুল কোনো কিছুকে কিন্তু অনেকান্তবাদ তাই বলে একসেপ্ট করে না। ওকে, এবারে আমরা স্যাদবাদ সম্পর্কে আলোচনা করব। স্যাদবাদ সম্পর্কে এখানে বলা হচ্ছে অনেকান্তবাদ ইট ইজ এক্সপ্রেস ইন এ স্পেসিফাইড ফর্ম অফ রাইট হুইচ ইজ
প্রিভিলেজ অ্যাট স্যাদবাদ। মানে এটা কি, অনেকান্তবাদকে এক্সপ্রেস করার নির্দিষ্ট একটা ধরন বা গঠনগত পদ্ধতির বা সঠিক পন্থার নামই হচ্ছে কি স্যাদবাদ। এবার স্যাদবাদ সম্পর্কে এখানে আরও বলা হচ্ছে, দ্য জৈন থিওরি অফ স্যাদবাদ ইজ ম্যানিফেস্টেড ইন দ্য প্রসেস অফ সপ্তভঙ্গি। অর্থাৎ স্যাদবাদের এই যে তত্ত্বটা, ঠিক আছে, সেটা সম্পূর্ণভাবে কিসের উপর নির্ভর বা কিসের উপর মূলত গড়ে উঠেছে, সপ্তভঙ্গির পুরো প্রসেসের ওপর বা পদ্ধতির ওপরে, যাকে কি বলা হচ্ছে সেভেন ফোল্ড প্রিডিকশন বলা হচ্ছে বা 7টি পদ নির্ভর অনুমানের তত্ত্ব বলা হচ্ছে। এবার এখানে আরও বলা হচ্ছে, দিস প্রসেস এনশিওর দ্যাট ইচ স্টেটমেন্ট ইজ এক্সপ্রেস ফ্রম সেভারেন ডিফারেন্ট কন্ডিশনাল অ্যান্ড রিলেটিভ ভিউ পয়েন্টস অর প্রপোজিশন। মানে এটা কি, এই যে সপ্তভঙ্গি বা এই যে প্রসেসটা আছে, ঠিক আছে, সেভেন ফোল্ড প্রেডিকশনের, এখানে কি হয় মূলত 7টি যে ডিফারেন্ট শর্ত নির্ভর যে পয়েন্ট অফ ভিউ থাকে বা যে ভিউ পয়েন্টসগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলোকে মূলত ব্যাখ্যা করা হয় বা এক্সপ্রেস করা হয়। ওকে, যার কারণে এটাকে কি বলা হয়েছে, অ্যান্ড দাস ইট ইজ নোন অ্যাজ থিওরি অফ কন্ডিশন প্রেডিকশন। যার কারণে একে কি বলা হয়, শর্ত নির্ভর অনুমানের তত্ত্ব বলা হয়। এবার এই 7টে প্রিপোজিশন কি, বা এই 7টা বা সপ্তভঙ্গি বা সেভেন ফোল্ড প্রেডিকশনগুলো কি কি, একটা কি, একটা হচ্ছে স্যাত অস্তি, স্যাত নস্তি, স্যাত অস্তিচ্চ নস্তিচ্চ, স্যাত অব্যক্তম, স্যাত অস্তিচ্চ অব্যক্তম চ, স্যাত নস্তিচ্চ অব্যক্তম চ, স্যাত অস্তিচ্চ নস্তিচ্চ অব্যক্তম চ। ঠিক আছে, এবার এইগুলো যদি আমরা আক্ষরিক অর্থ যদি বুঝে নেওয়ার চেষ্টা করি, এখানে যেমন বলা হচ্ছে কি, স্যাত অস্তি, মেবি ইট ইজ, হয়তো এটা হতে পারে। ঠিক আছে, তারপরে কি, স্যাত নস্তি, মে বি ইট ইজ নট, হয়তো এটা নয়। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, স্যাত অস্তিচ্চ নস্তিচ্চ, মে বি ইট ইজ ইট ইজ নট, হয়তো হতে পারে, হয়তো এটাই, হয়তো এটা নয়। এবার স্যাত অব্যক্তমে কি বলা হচ্ছে, মে বি হতে পারে, ইট ইজ ইনডিটারমিনেন্ট অর ইনডিসক্রিবেবল। মানে এটা কি, যে হয়তো এটা অনির্দিষ্ট বা অব্যাখ্যামূলক। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে কি, স্যাত অস্তিত্ব অব্যক্তম চ, হয়তো এটা হয়তো সত্য, আর কি, অ্যান্ড অলসো ইনডিটারমিনেন্ট অ্যান্ড ইনডিসক্রাইবেবল। মানে এটা কি, এবং অনির্দিষ্ট এবং অবর্ণনামূলক। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে কি, মে বি ইট ইজ নট, হতে পারে, হয়তো এটা নয়, অ্যান্ড অলসো পাশাপাশি কি, অনির্দিষ্ট এবং অবর্ণনামূলক। তারপরে কি, স্যাত অস্তিত্ব নস্তিত্ব অব্যক্তম চ, মে বি ইট ইজ, হয়তো এটা সত্য, ইট ইজ নট, হয়তো এটা সত্যও নয়, পাশাপাশি কি, অলসো ইনডিটারমিনেট অর ইনডিসক্রিবেবল। মানে এটা কি, যে এটা অনির্দিষ্ট এবং অবর্ণনামূলক বা অব্যাখ্যামূলক। ঠিক আছে, তো এই হচ্ছে সপ্তভঙ্গির 7টে প্রেডিকশন রিলেটেড ওয়ার্ড, বা একে বলতে পারেন সপ্তভঙ্গি ন্যায় আর কি, এটাকে সপ্তভঙ্গি ন্যায় বলা হয় জৈন দর্শনে। এবারে আমরা ন্যায়বাদ নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবার ন্যায়বাদে এখানে বলা হচ্ছে, দ্য থিওরি অফ ন্যায়বাদ or the theory of partial truth is an integral part of the conception of অনেকান্তবাদ। অর্থাৎ অনেকান্তবাদের অবিচ্ছেদ্য অংশই হচ্ছে কি ন্যায়বাদের তত্ত্ব, বা এই যে আংশিক সত্যতা রয়েছে বা এই যে ন্যায়বাদের তত্ত্ব রয়েছে, এটা অনেকান্তবাদের অবিচ্ছেদ্য অঙ্গ। এবার এখানে বলা হচ্ছে, ইট প্রোভাইডস ফর দ্য অ্যাকসেপ্টেন্স অফ ডিফারেন্ট ভিউ পয়েন্টস অন দ্য বেসিস দ্যাট ইট রিভিলস এ পার্শিয়াল ট্রুথ অ্যাবাউট অ্যান অবজেক্ট অর অ্যাবাউট অ্যান দ্রব্য। মানে এটা কি, এটা কি প্রোভাইড করে বা এটা কি কিসের গ্রহণযোগ্যতা দেয়, কোনো বস্তুর বা কোনো অবজেক্টের বা কোনো দ্রব্যের তার যে আংশিক সত্যটা রয়েছে, ঠিক আছে, বা তার যে আংশিক দৃষ্টিভঙ্গি আছে সেটাকে গ্রহণ করে, এবং সেই গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে আংশিক সত্যতা কেন্দ্রিক একটা দৃষ্টিভঙ্গি প্রদান করে। ঠিক আছে, তারপরে এবার এখানে সপ্তভঙ্গি ন্যায়গুলো কি কি, দেখুন এখানে সপ্তভঙ্গি ন্যায়গুলো হচ্ছে, একটা হচ্ছে নিগম ন্যায়, তারপরে সংগ্রহ ন্যায়, ব্যবহার ন্যায়, রজশ্রুত ন্যায়, শব্দ ন্যায়, সমম্ভূত ন্যায়, তারপরে হচ্ছে এমাম্ভূত ন্যায়। ঠিক আছে, তো এই 7টা ন্যায়কেই একসঙ্গে সপ্তভঙ্গি ন্যায় বলা হচ্ছে। এবং এই 7টা ন্যায় বা সপ্তভঙ্গি ন্যায়ের মধ্যে প্রথম 4টি হচ্ছে অর্থ ন্যায়, বা প্রথম 4টিকে অর্থ ন্যায় বলা হচ্ছে। কেন অর্থ ন্যায় বলা হচ্ছে, এই 4টি ন্যায় কিসের সঙ্গে যুক্ত, দ্রব্য বা অবজেক্টস বা সাবস্টেন্সের সঙ্গে যুক্ত, বা তাদের ব্যাখ্যা প্রদান করে, যার কারণে একে অর্থ ন্যায় বলা হচ্ছে। ঠিক আছে, এবং পরের 3টি যে ন্যায় রয়েছে, সেই পরের 3টি ন্যায়কে শব্দ ন্যায় বলা হয়। এবার শব্দ ন্যায় কেন বলা হয়, কারণ
এই পরের তিনটি ন্যায় অর্থাৎ শব্দ ন্যায়, সমম্ভূত ন্যায় এবং এমম্ভূত ন্যায় কী করছে, এরা ওয়ার্ডের সঙ্গে বা শব্দের সঙ্গে রিলেটেড, যার কারণে এদেরকে শব্দ ন্যায় বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ন্যায়বাদে আমরা যেখানে 7টি ন্যায়ের কথা আমরা দেখলাম, সেখানে 7টি ন্যায় আমরা কি দেখতে পেলাম, 7টি ন্যায়ের মধ্যে 4টি ন্যায় বা প্রথম 4টি ন্যায় অর্থ ন্যায় এবং পরের 3টি ন্যায় হচ্ছে শব্দ ন্যায়। ঠিক আছে, এবং এই ন্যায়বাদের মাধ্যমে বা এই 7টি ন্যায়ের মাধ্যমে কোনো বস্তু বা কোনো অবজেক্টের বা কোনো দ্রব্যের কি করা হচ্ছে, আংশিক সত্যটাকে প্রতিষ্ঠিত করার বা সেই আংশিক সত্যের যে একটা দৃষ্টিভঙ্গি আছে সেটাকে বা সেটার ব্যাখ্যা প্রদান করা হয়। এক কথায় পার্শিয়াল ট্রুথটাকে এক্সপ্রেস করা হয় এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জৈন দর্শন। আজকে আমাদের জৈন দর্শনের মেটাফিজিক্স আমরা আলোচনা কমপ্লিট করলাম। এরপরে আমরা জৈন দর্শনের এপিস্টেমোলজি বা তার যে জ্ঞানতত্ত্ব রয়েছে সেটা আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।